বউ তো দেখছি আমার থেকেও আরো এক ধাপ ওপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের একেবারে স্পেশাল ফোর্স, তোকে ভরসা করে দেবে। কথাটি বলেই রেলিং ধরে নিজের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকালো রাদাব। যুবরাজ তখন বলে উঠল সাবলীন ভাবে, আমি তো ভরসা হতেই চাই। সাবলীন স্বীকারোক্তি যুবরাজের। রাদাব তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবদ্ধ করে বলে উঠল, নিজের সর্বনাশ তাহলে ডেকে আনতে চাইছিস? প্রত্যুত্তরে যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফোঁস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশও একদিন হবে, এইটাই ন্যাচারাল। হ্যাঁ, এত নিখুঁত হিসেব কষেই কি জীবন চলবে বল? রাধা বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনে আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দায়ন মেনে নিতেই হবে, কারণ যেই জিনিস যুবরাজের মনে ধরেছে সেটা সে আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রাধাপের ভাবনায় ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে। চল আমার বউকে হেল্প করি, বলে কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। আর রাধাপ অবাক হয়ে জানতে চাইল কিভাবে। প্রতি উত্তরে যুবরাজ বলে উঠল, সইটি যাকে খুঁজছে সে আমার শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বউয়ের কাজ সহজ করে দেওয়া। আই উইল কিল হিম। যুবরাজ কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বাতাসের সাথে শব্দ তুলে এক ভয়ঙ্কর শব্দ তুলল। যুবরাজের এই ভয়ঙ্কর হাসি মানে রাদাব জানে। নিজের কাঁধে ব্যাগ থেকে ট্যাপটা বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটা ছবি বের করে তার উপর লাল রঙের কসাইন আঁকানো এবং মনে মনে বলে উঠল রাদাব, আজকে তো তুই শেষ বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছে সাদাব সাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপড়ানো মুহূর্ত তাকে আজও রোমস্থিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাব সাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারো ক্ষতি করতে না পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও তুমি, আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে তুমি। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলে মেয়ের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যুর পূর্বে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকুতি আজও সাদাব সাহিরের কানে বাজছে। তিনি দুঃস্বপ্নেও ভাবেনি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতায় শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাব সাহিরকে। ভাইয়া আসবো? স্বামীনা মৃদু কণ্ঠের প্রশ্নে চোখ মিলে তাকালেন সাদাব সাহির। চেয়ারের ওপর হেলান দিয়ে রাখা মাথাটা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্নবাণ ছুড়ে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয় এটা তুই কবে থেকে জানতি? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা। যেই সত্যগুলো এতগুলো দিন চেপে রেখেছেন তিনি, সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন? বিশালাকার হোটেলটির চারপাশ পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়েটারের দখলে। সোয়েটার হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যারা সমস্ত কঠিন সিচুয়েশন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন। সোয়াটের সদস্যরা সবসময় ভারী অস্ত্র বহন করেন এবং এমন সব ক্রিমিনাল তারা অ্যারেস্ট করতে সক্ষম হন যা সাধারণ পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সেখানে গোয়েন্দাগিরি থেকে শুরু করে ক্রিমিনাল কিসিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়েটের সদস্য। রাজ্য অ্যানি সহ তাদের 10 জনের একটা টিম রয়েছে। কেউ কেউ লিফট ধরে আবার কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে। হোটেলে অবস্থারত কাউকেই নিচে নামতে দেওয়া হয়নি, এমনকি প্রত্যেকের রুমে চলেছে কোডিং সার্চের মিশন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অবচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যানি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। এদিকে রিভলভার হাতে সকলেই সজাগ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে অ্যানি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুবই কম, এমার্জেন্সি হসপিটালে শিফট করার ব্যবস্থা করুন প্লিজ। অ্যানির কথায় পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফট করে দ্রুত পাশের অবস্থারত হসপিটালে নিয়ে চলে গেল। রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানলার সাথে লেগে থাকা ভোঁতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো। তবে পুরো রুম চকচকে ক্লিন, কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থারত নেই। রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে, আর তাকে কেউ খুনি বা করতে চাইবে কেন? এভাবে টানা 2 ঘন্টার মতো তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসিপশন লিস্টের কাছ থেকে জানা যায় মেয়েটির নাম রুহিতা চৌধুরী।
আর সে নিজেই এই হোটেলটি দুদিনের জন্য বুক করেছে। উপরন্তু মেয়েটির কন্ট্যাক্ট নম্বর ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসেপশনিস্টের কাছ থেকে নম্বরটি নিয়ে তার টিম মেম্বারে নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। রাজ্যকে এনি আশ্চর্য সুরে বলে উঠল, এই রাজ্য, তোর অবাক লাগছে না? এইটুকু একটা মেয়ে এত দামি একটা হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে। অতি উত্তরে রাজ্য বলে উঠল, অবাক তো লাগছেই। এখন সব প্রশ্নের উত্তর ওই মেয়েটাই দিতে পারবে। সে কেন এই রুম বুক করেছে, আর এই অজ্ঞাত লোকটিই বা কে, আর কি জন্য তাকে মারতে চাইছে? তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করা প্রয়োজন রে। আষাঢ়ের শেষে শ্রাবণ মাস, যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক কালো। দিনে আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কাল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুড়ে ঠেকছে। এরকম বৈরী আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটি ঢকঢক করে বোতল সাবার করা দেখে তো মনে হচ্ছে বহুদিনের তৃষ্ণার্ত লোকটি। দুনিয়ায় কোনো বিষয়েই যেন তার খেয়াল নেই। মদপান করাই যেন তার এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য। মদের নেশায় যখন সে চুর হয়ে আছে, তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। আর ঠিক এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝরঝর শব্দে মোটা মোটা বড় বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়তে লাগলো ধরণীতে। পকেট থেকে লোকটি ফোনটা বের করে সময় দেখে নিল। সময় এখন সন্ধ্যা 7:30। লোকটি ঘুম ঘুম আধো খোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড়গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্পষ্ট স্বরে বিশ্রী ভাষায় বলতে লাগলো, যেই একটা মাল ছিল মেয়েটা, একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটোই জুড়িয়ে যেত। কি ফিগার মাইরি, পুরোটাই যে টসটসা একটা মাল। কিন্তু শালি কোনোভাবেই প্রস্তাবে রাজি হলো না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে এসে শরীরের সকল জ্বালা মিটিয়ে নিতে পারলেই, আর তার সাথে ভিডিও করতে পারলেই নেহাল চৌধুরী থেকে যখন তখন কাঁড়ি কাঁড়ি টাকা হাতানো যেত। শালি আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম, অমনি কোন মাদার ফাদার এসে গুলি করে দিল। আমার মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবার ঘুমিয়ে তলিয়ে গেল। কতক্ষণ সে এভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল লোকটি। আজ খোলা দরজার কাছে ছায়া মূর্তির মতো কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো। তারপর কোমরে গুজে রাখা পিস্তলটি বের করে বলে উঠল, কে কে ওখানে? সামনে আয় শালা। দূরে দাঁড়িয়ে লুকাচুপি খেলা আমার একদম পছন্দ না। কথাগুলো বলতে বলতে লোকটি কিছুর সাথে উষ্টা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকিতে পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নিঃশ্বাস চোখে আবারও দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশালাকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হলো। এবার লোকটি ভয় পেয়ে গেল। এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু ধরে বলে উঠল, এই এই কে রে ওখানে? সামনে এসে বাহাদুরি দেখা শালা। সাহস থাকলে আমার সামনে এসে দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজা দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা ট্রেন কোটটি এলোপাতাড়ি উড়াউড়ি করছে, যা দেখে মনে হচ্ছে কোনো অশরীরী বৃষ্টি বাতাসে জলকেহি করছে। হঠাৎই যুবকটি হো হো শব্দে হেসে উঠল। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরো ভয়ানক করে তুলল নিমিষেই। মাথার লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। লোকটি গায়ের শার্ট প্যান্টের পকেট হাতড়ে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে গ্যাস লাইটটা কোথাও খুঁজে পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পিছনে দুহাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়ালো। তারপর গমগমে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল। মুখের জবান হারিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগোয় লোকটি ততই পিছিয়ে যায়। এই রকম ভাবে পিছাতে পিছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকানিতেই লোকটির কাছে জম সমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায়।
সে বিছানায় গুটিসুটি হয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দিন সাহেব, আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে চাইনি।